আওয়ামী লীগকে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না। কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত? ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে কইতেছেন না এইটা নিষিদ্ধ না, এটাই আইনত নির্বাহী আদেশের নিষিদ্ধ। আইনিভাবে নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দাখিল করতে পারি আদালতে। তারপরে শাহবাগের আন্দোলনের চাপে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই আন্দোলনে এনসিপি ছিল, জামাত ছিল, কিন্তু ছিল না বিএনপি। তাহলে বিএনপি কি পিছিয়ে গেল? এই প্রশ্ন সামনে এসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, আমাদের শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন? এই জিনিসগুলোর উপরই আমাদের রাজনৈতিক নেতাদের আস্থা আছে, এমন কর্মীদের উপর, বিএনপিরও আওয়ামী লীগেরও। ফেসবুকে ঢুকলে দেখবেন যে মানে তার ফেসবুকের টাইমলাইনে গেল 1 বছর বা 2 বছর বা মানে যখন থেকে সে ফেসবুক চালায়, তার বাবাকে নিয়ে বাবা দিবস ছাড়া খুব বেশি আপনি পোস্ট খুঁজে পাবেন না। তার আপন যে বড় ভাই আছে কারা, এলাকার লোক চেনে, কিন্তু ফেসবুক ব্যাচে চিনে না। কিন্তু তার রাজনৈতিক বড় ভাইকে, তার প্রিয় অভিভাবককে, প্রিয় নেতাকে, এগুলো নিয়ে গণহারে যারা রাজনৈতিক কর্মী আছেন এত পরিমাণ পোস্ট করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। সারা দেশে এক নতুন মেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে। এই মেরুকরণে বিএনপি ছাড়া ফ্যাসি বিরোধী সবাই রাস্তায় নামিছিল। এই ঐক্যটাই আগামীর বাংলাদেশ। এই ঐক্যের শুরু মার্চ ফর গাজা থেকে। বিএনপি এখানে ছিল কিন্তু না থাকার মতোই, শেষ মুহূর্তে এসে ট্রেনে ওঠার মতো আর কি, লাস্ট মোমেন্টে এসে একটা বক্তৃতা মেরে গেছে। এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই, ছিল না। বিএনপি আমাদের শাহবাগে বলতেছে আমরা আহ্বান জানাইছি, ওনারা আসেন নাই। ফেয়ার এনাফ, ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে, ওনাদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো জরুরি বিষয় না। কিন্তু এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মাঠে নামছে। এই ফ্রন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে, কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত? অনেকে বলতেছে এটা একটা ফ্যাসিবাদী আচরণ। এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সালা করব? আমাদের এই প্রশ্নের ফয়সালা করতে হবে আবেগের ঊর্ধ্বে উঠা, কোনো ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সালা করতে হবে। এমন ভাবে করতে হবে যেন ওই কথা কামেলারা কোনো যুক্তি তুলে ধরতে না পারে, বিএনপি যেন পিছলাই যেতে না পারে। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো শক্ত অবস্থান নিতে পারে না, তাই না? এক এক সময় এক এক কথা বলিছে, এক এক নেতা এক এক আর্গুমেন্ট দিচ্ছে, সবকিছু সার কথা হইতেছে বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। গয়সরবাবু বলছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আগামীতে তারা বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। যমুনা আর শাহবাগে না আইসা বিএনপি পলিটিক্যালি লস করলো, কিন্তু এই ছাড়া বিএনপির উপায় ছিল না। এটাই সেই পলিটিক্যাল লাইন যেটা বিএনপি গ্রহণ করেছে। আবার বিএনপির চেয়ারপারসন মানে খালেদা জিয়ার উপদেষ্টার কথা শুনেন, জোগাড়টার কথা শুনেন। যে খেলাধুলা হয়েছে এই ছেলে পেলেদেরকে নিয়ে, আমি তো বলি ন্যাশনাল এনসিপি না, ন্যাশনাল চিলড্রেন পার্টি। এই বাচ্চা কাচ্চারা কখন কি মনে চায়, এখন দুধ খাবো না, একটু করে চকলেট খাবো, একটু করে রসগোল্লা খাবো না, দেশটাকে তো এরকম মনে করছে। আর ওই লুটপাট করে কিছু টাকা পয়সা, এরা তো আসলে গড় আছে দর নাই, এইরকম গড়ের ছেলেরা আসছিল এখানে, এবং এদেরকে কালো শক্তি এদেরকে রেডি করিয়া কয়েক বছর এই কাজটা করাইছে। এখন এরা ধরাকে সরা জ্ঞান করে। কয়জন মানুষ আইছে, ইনু সাহেবের বাড়ি ঘেরাও করবো, পুলিশ বাধা দেয় না, মিলিটারি তাদেরকে দুলাভাই ডাকে, হ্যাঁ আব্বাজান ডাকে পুলিশে, এরা এত আদর যত্ন, মেয়েরা মানে জামাইয়া ধরে নিয়ে আসে। কয়জন লোক হয়েছে এখানে? আওয়ামী লীগের যদি বাধা না দেয়, এখনো যদি বাধা না দেয়, আওয়ামী লীগের ঢাকা সিটির একটা ওয়ার্ড থেকে যে লোক একটা এখানে আসবে ইনু সাহেবের এইখানে, অতগুলো লোক তো হয় নাই। আগে এরা যদি 200-500 লোকে এইভাবে দাবি করে আর রাস্তার মধ্যে বৈশা যদি একটা কোটি কোটি মানুষের একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিতে পারে, ভালো। কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীতে কোনো কারণে কোনো ডেমোক্রেটিক লোক, কোনো গণতন্ত্র বিশ্বাসী লোক চাইতে পারে না। আমার দলও চায় না, আমিও চাই না। এটা তো হইতে পারে। এটা কি করবে তারা? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে জনগণ করুক, এ হলো আমার কথা। এরা কারা? এরা কি? ওর কথা আর কইবার চাই না। তো ওই বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে?
আবার মির্জা ফখরুল কি বলেছিল? উনি কইছিলেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না। কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল। আবার এখন কইতেছেন 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তো উনারা কি বলেন, বুঝা বলেন কিনা আল্লাহ জানেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত? শাহবাগের আন্দোলনের চাপে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই আন্দোলনে এনসিপি ছিল, জামাত ছিল, কিন্তু ছিল না বিএনপি। তাহলে বিএনপি কি পিছিয়ে গেল? এই প্রশ্ন সামনে এসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, আমাদের শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন? এই প্রশ্নটা কেন করলেন তিনি? করছেন এই কারণে যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে বিএনপি তো এই দাবি অনেক আগেই প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে, তাহলে কেন তখন প্রধান উপদেষ্টা এটি গুরুত্ব দেননি? এখন আন্দোলনের চাপে হোক অথবা যে কোনো পরিস্থিতিতে হোক, একটা বিব্রতকর অবস্থার মধ্যে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিল। সুতরাং এখন বিএনপি যে এই কথা বলেনি বিষয়টা তেমন না। তারপরও এখন জনসমক্ষে প্রশ্ন যে আন্দোলনে বিএনপি ছিল না, আন্দোলনে বিএনপি না থাকার কারণে বিএনপি হয়তো রাজনৈতিকভাবে পিছিয়ে গেল, এমন একটা আলোচনা কিন্তু বিভিন্ন মহলে হচ্ছে। তার জবাব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিন শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি অংশ না নেওয়া প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা শাহবাগে যাব কেন? আমাদের দাবি তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগে লিখিত এবং মৌখিকভাবে দিয়েছি। আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আমাদের শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন? রোববার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। তবে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার জন্য কয়েক মাস আগে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে লিখিত প্রস্তাব দিয়েছিল। এই কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলছেন, তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টি আমলে নিতেন, তাহলে হয়তো গতকাল বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে, যেসব ফ্যাসিবাদী দল গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হয়, দল হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ায় এনে সেই দল নিষিদ্ধ করা হয়। দেরিতে হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইনি, সাংবিধানিক এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার ঘোষণা দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলছেন, তবে আমরা বলবো যে অন্তর্বর্তী সরকার যেন বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ এবং দেশ ও জনগণের পক্ষে আমাদের দলের বিভিন্ন রকমের বক্তব্যগুলো যথাসময়ে আমলে নেন। সরকার এবং দেশ পরিচালনায় আমরা সবসময় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব, কিন্তু সারা দেশের মানুষ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যেন খুব শীঘ্রই একটি রোড ম্যাপ দেন, না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যেমন আন্দোলন হয়েছে, তেমন নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করতে পারে এবং এর ফলে অন্তর্বর্তী সরকার এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে, সেই ইঙ্গিতটি কিন্তু দিলেন সালাউদ্দিন আহমেদ। এই জিনিসগুলোর উপরই আমাদের রাজনৈতিক নেতাদের আস্থা আছে, এমন কর্মীদের উপর, বিএনপিরও আওয়ামী লীগেরও। ফেসবুকে ঢুকলে দেখবেন যে মানে তার ফেসবুকের টাইমলাইনে গেল 1 বছর বা 2 বছর বা মানে যখন থেকে সে ফেসবুক চালায়, তার বাবাকে নিয়ে বাবা দিবস ছাড়া খুব বেশি আপনি পোস্ট খুঁজে পাবেন না। তার আপন যে বড় ভাই আছে, কারা এলাকার লোক চেনে, কিন্তু ফেসবুক ব্যাচে চিনে না। কিন্তু তার রাজনৈতিক বড় ভাইকে, তার প্রিয় অভিভাবককে, প্রিয় নেতাকে, এগুলো নিয়ে গণহারে যারা রাজনৈতিক কর্মী আছেন এত পরিমাণ পোস্ট করেন। আবার ধরেন যে আওয়ামী লীগের দুর্দিন চলতেছে, আপনি আওয়ামী লীগের অনেকের ফেসবুক প্রোফাইলে ঢুকলে দেখবেন মানে জানে বিপদ হবে, তারপরও থামে না পাগলা। আবার বিএনপিও গত সরকারের সময় ঠিক একইভাবে তারা তাদের অনলাইনে কর্মকাণ্ড চালিয়ে গেছে। তবে আওয়ামী লীগ এই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে। আওয়ামী লীগকে যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটার প্রথম সফলতা মানে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে। এখন এইরকম কর্মকাণ্ড ঘটলে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ইস্যুগুলো আরো
যতটুকু আছে, মানে একটা তখন নির্দিষ্ট মেয়াদকাল দিছে যে কার্যক্রম তো দল হিসাবেও নিষিদ্ধ হয়ে যাবে, আরো অনেক কিছু করে ফেলবে। ভালোবাসা, দলের প্রতি ভালোবাসা। খালি বলছে উপদেষ্টা আসিফের এলাকার ঘটনা, মুরাদনগর আমাদের কুমিল্লা, খালি বলছে যে আওয়ামী লীগ পালাই গেছে। তারপরে হচ্ছে এই কথার জেরে 4 জন রে কোপাইয়া ফাহানাহা করে ফেলছে। তাও তারা কারা? বিএনপির প্রথম সারির, মানে লোকাল পর্যায়ে প্রথম সারির নেতা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির 4 নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এই ঘটনা হচ্ছে শনিবার 10ই মে রাতে উপজেলার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে। আহতরা হচ্ছেন নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল, তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহির মিয়ার ছেলে জাহিদুল এবং ইউনুস মিয়ার ছেলে শাকিল। তো একজনের অবস্থা আশঙ্কাজনক, এই মুহূর্তে ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে আছে, আর বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মানে চিকিৎসাধীন আছেন। এখন ঘটনার প্রেক্ষাপট কি? ঘটনা হচ্ছে 3 মে আপনার বাঙ্গরায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে জুয়েল মিয়ার ছেলে সৌরভের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সুরাহা হয়। এর জেরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মিয়ার ছেলে জিহাদ এবং জিশানের নেতৃত্বে 5-6 জনের একটি গ্রুপ সন্ত্রাসী দল বিএনপি নেতার ছেলে সৌরভের উপর হামলা চালায়।